তবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা, সে আশাতে দিন গুনেছি, সয়েছি ব্যথা। ও কাছে পেয়ে এমন আমার তোমাকে শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। অসম্ভব, তোমরা কিভাবে এটা করতে পারো? দেখ জাংকুক, একবার বোঝার চেষ্টা কর, মেয়েটার মা বাবা নেই, থাকে তার মামা মামির সাথে আর দিদার সাথে। তো তো আমি কি করব? তাই বলে আমার থেকে 8 বছরের ছোট একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করবে তোমরা? দেখ জাংকুক, আগের দিন তোর মায়ের সাথে আমিও গিয়েছিলাম। মেয়েটার মা বাবা নেই বলে ওর মামা মামি অত্যাচার করে, আর ওর দিদার অবস্থা তেমন ভালোও না, যখন তখন পরলোকে গমন করতে পারে। তাই বলে 8 বছরের গ্যাপ? আমার তো হসপিটালে একটা রেপুটেশন আছে। দেখ, ওকে তুই যদি বিয়ে না করিস জাংকুক, তাহলে আমার মরা মুখ দেখবি। মা, কি বলছো কি? হ্যাঁ জাংকুক, তুই যদি ওই মেয়েকে বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। ওকে, বাট আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি চাই ঘরোয়াভাবে বিয়েটা হোক। ঘরোয়াভাবে? কিন্তু কেন জাংকুক? তুই আমার একমাত্র ছেলে। না বাবা, একেতে মেয়েটার বয়স 17, অ্যাডাল্ট না। পরে যদি কেউ জানতে পারে তখন বাল্যবিবাহের কেস ঠুকে দেবে। না, এটা ঠিক বলেছিস, কিন্তু মেয়েটা 17+, পরের মাসে 18 হবে। তাহলে আমি তাদেরকে বলি পরের মাসে বিয়েটা ঠিক করতে। তাই করো। উফ, মেয়েটাকে দেখলে আমার মনটা জুড়িয়ে যায়। কি মায়াবী মেয়েটার মুখটা। তুমি একদম ঠিক বলেছো। আমার তো কোনো মেয়ে নেই, এবার মেয়ের জায়গাটা তে পূরণ করবে। নে জাংকুক, তে মার ছবিটা দেখে নে। লাগবে না, তোমার কাছেই রাখো। কেন রে জাংকুক? দেখ মেয়েটা কত মায়াবী দেখতে। ব্যাস মা, তোমরা বিয়ে করতে বলছো তাই করছি, আর এর থেকে বেশি কিছু আশা করো না। এই বলে জাংকুক গটগট করে নিজের রুমে চলে গেল। গিন্নি গো, তোমার ছেলে দেখো এখন রাগ দেখাচ্ছে। দেখাক, যখন তেকে দেখবে তারপরে তেকে দু চোখের আড়াল করতে দেবে না। যা রাগী ছেলে, আমার তেকে নিয়ে চিন্তা হচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছো, রাগের সাথে সাথে হিংসুটিও প্রচন্ড। না হলে বড় মাধ্যমিক দেওয়ার বয়সেও আমাদের দুজনের মাঝখানে শুতো, যাতে ওর ভাগের অংশটা কেউ যেন না নিয়ে যায়। এই চুপ, কিসব বলছো তুমি? কিছু সময় পর জাংকুক ওর লাগেজ নিয়ে উপর থেকে নামতেই জিন বলে উঠলো, কোথায় যাস? কলকাতা। কেন? তুই না ছুটিতে এসেছিলি, আবার যাচ্ছিস কি করতে? ইমার্জেন্সি কল এসেছিল হসপিটাল থেকে, তাই যেতে হবে। আচ্ছা আসছি তাহলে। আচ্ছা সাবধানে যাস, আর গিয়ে ফোন করতে ভুলবি না। এমার্জেন্সি কল তো বাহানা গিন্নি, ও বিয়ের কোনো কাজে থাকতে চায় না, তাই চলে যাচ্ছে। ইনি হচ্ছেন জিয়ন জাংকুক, কার্ডিওলজিস্ট স্পেশাল, কিম নামজুনের একমাত্র ছেলে। স্বভাবে রাগী ও গম্ভীর, থাকে কলকাতার সল্টলেকে, আর নামজিন থাকে বর্ধমানে। 2 ঘন্টা 48 মিনিটের পর জাংকুক ওর ফ্ল্যাটে পৌঁছালো। নিজের রুমে ঢোকার পর সাথে সাথে জাংকুকের ফোনটা বেজে উঠলো। বল জিমিন, কোথায় তুই? বাড়িতে। বাড়িতে মানে কোন বাড়িতে? আমার বাড়িতে। তোর বাড়িতে মানে? তুই না বর্ধমান গিয়েছিলি? হ্যাঁ গিয়েছিলাম, চলে এসেছি। হঠাৎ হঠাৎ চলে এলি কেন? বর্ধমানে গিয়ে তো তুই 1 সপ্তাহ আগে কখনো আসিস না। তাহলে? আরে কি আর বলবো। তারপর জাংকুক জিমিনকে সব ঘটনা বলে। কি কি বলছিস? কি মেয়েটাকে দেখেছিস? না। কিন্তু কেন? ইচ্ছে করেনি তাই। মানে কি জাংকুক, যার সাথে তুই সারা জীবন কাটাবি তাকে একবারও দেখবি না? বাবা ছবি দিয়েছিল, কিন্তু তখন যে পরিমাণে রাগ উঠেছিল না, আমি সেই রাগের গুতো আমি বাড়িতে বেরিয়ে এসেছি, আর দেখিও নি। উফ ভগবান, এই ছেলেকে আমি কি করব? আচ্ছা রাগ, আমার ভালো লাগছে না এখন। এই বলে জাংকুক ফোনটা কেটে দিয়ে সোফাতে শুয়ে পড়ে। ইনি হলেন পার্ক জিমিন, জাংকুকের ব্যাচমেট মানে গাইনোকোলজিস্ট, আর জাংকুকের বেস্ট ফ্রেন্ড। কেটে গেল 3টে সপ্তাহ। তে 18 বছর পূর্ণ হয়েছে অনেক আগেই। আজ তে আর জাংকুকের বিয়ে। জাংকুক ধুতি পরে বসে আছে বিয়ের পিঁড়িতে। এবার কনেকে আনা হোক। কিছু সময় পর তেকে নিয়ে আসা হলো। তারপর জাংকুকের চারিদিক প্রদক্ষিণ করার পর জাংকুকের সামনে নিয়ে গেল। এখন তেকে পিঁড়ির উপর বসিয়ে রেখেছে।
তে ব্যালেন্সের জন্য তার মামাতো দাদার গলা জড়িয়ে আছে আর আরেকটা হাতে পান পাতা দিয়ে মুখ ঢেকে আছে। এবার শুভদৃষ্টি করা হোক। পাশ দিয়ে তের বান্ধবীরা চিৎকার করে বলতে লাগলো, তেরে টাকা একবার দেখ, জিজি তোর জন্য অপেক্ষা করছে। এই কথা বলতেই সবাই হেসে দিল। তে মামুনি এবার টাকা, জামাই কতক্ষণ আর অপেক্ষা করবে? তে লজ্জা মাখা মুখ নিয়ে পান পাতাটা সরিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। তের চোখের দিকে জাঙ্কুকের চোখ পড়তেই জাঙ্কুক যেন থমকে যায়। এত সুন্দর মেয়ে কি কখনো হয়? এ তো পুরো মায়াবী, মনে হচ্ছে স্বর্গের থেকে এক অপ্সরা নেমে এসেছে। জিমিনের ডাকে জাঙ্কুকের হুঁশ ফেরে। কিরে, এভাবে তের দিকে কি দেখছিস যে চোখই সরাতে পারছিস না? জিমিনের কথা শুনে জাঙ্কুক আবার নিজের ফর্মে চলে আসে, মানে মুখ গম্ভীর করে তোলে। ইস, একটু আগে তো ঠিকই ছিল, আবার কি হলো এই লোকে? গোমরাঙ্গ কোথাকার। তারপর সব রিচুয়াল পালন করা হলো। শেষমেশ বিয়েটা তাহলে হয়ে গেল। তে ওয়েলকাম টু চিয়ন ফ্যামিলি। জিমিনের কথা শুনে তে লজ্জায় নুয়ে যায়। তারপর সব রিচুয়াল কমপ্লিট করে জাঙ্কুক তেকে নিয়ে যখন যাবে তখনই তে কান্নায় ভেঙে পড়ল। মারে, কাঁদিস না, তোরা তো আবার আসবি। এই নে চালটা ধর, আর বলবি মা আমি তোমার সব ঋণ শোধ করে দিলাম। তে কাঁদতে কাঁদতে আয়ুর আঁচলে চালটা ফেলে দেয়, আর জিমিন তের চোখ মুছিয়ে দিয়ে বলে, আরে তে কাঁদে না, অষ্টমঙ্গলে তো আবার আসবি। এবার যা হোক, অনেক তো রাত হয়েছে, এমনিতেও বাড়ি যেতে যেতে 2টো বাজবে। তারপর তারা তে কিনে চলে গেল। আধ ঘন্টা পর তারা পৌঁছলো বাড়ির ভিতর। ভিতরে প্রবেশ করতেই জিন দরজার দোরগোড়ায় বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর জিন দুজনকে বরণ করে। তে যা এবার এই দুধে আলতার থালায় পা রেখে এই সাদা কাপড়ের উপর দিয়ে প্রবেশ করবি। তে প্রথমে বাবা দেবে। জিন আর জিমিনের পরামর্শ শুনে তে তাই করলো। জিমিন, তে মাকে নিয়ে তুই এবার তোর রুমে চলে যা, ওদের কাল রাত্রি তো শুরু হয়ে গেছে। আচ্ছা আন্টি, চলো তে। আর সুগা, তুই দেখে রাখিস জাঙ্কুককে। জি আঙ্কেল, চিন্তা নেবেন না, এখানে সুগা হচ্ছে ইএনটি স্পেশালিস্ট ডক্টর। তারপর যে যার ঘরে চলে যায়। পরের দিন ঘরোয়াভাবে বৌভাত পালন করা হলো। তে ঘরে খাটের উপর বসে জাঙ্কুকের জন্য অপেক্ষা করছে। 30 মিনিট পর জাঙ্কুক রুমে আসলো। তে গুটিসুটি মেরে খাটে বসেছিল। জাঙ্কুকের আগমন বুঝতে পেরে খাট থেকে উঠে গিয়ে যখনই জাঙ্কুককে প্রণাম করতে যাবে তখনই জাঙ্কুক মানা করলো। এই এই কি করছো কি? প্রণাম কেন? মামি বলেছে বিয়ের পর স্বামীকে ফুলসজ্জার রাতে প্রণাম করতে। কিন্তু কেন? বলে নাকি এটা নিয়ম। শোনো মেয়ে, এগুলো সব কুসংস্কার, আর আমি কুসংস্কার মানি না। আর তাছাড়া শুনে রাখো, আজ থেকে তুমি আমাকে প্রণাম করবে না, আমি এগুলো পছন্দ করি না। ঠিক আছে। আচ্ছা, এই লেহেঙ্গা পরে কি তোমার গরম লাগছে না? বলে জাঙ্কুক এসিটা অন করে দিল। যাও গিয়ে অন্য জামা পরে আসো। আচ্ছা ঠিক আছে। তারপর তে গিয়ে তার লাগেজ থেকে একটা শর্টস আর একটা টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। আর জাঙ্কুক ওর ব্লেজার খুলে কোমরে একটা টাওয়াল জড়িয়ে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। দশ মিনিট পর তে শাওয়ার নিয়ে বেরোতেই থতমত খেয়ে যায়। সরো। ও হ্যাঁ। তে সরে গেল আর জাঙ্কুক ওয়াশরুমে ঢুকে গেল। উফ, এইভাবে কেউ নতুন বউয়ের সামনে খালি গায়ে ঘুরে বেড়ায়? লজ্জা করে না নাকি? তারপর তে ব্যালকনিতে চলে যায়। রেলিং ধরে দাঁড়িয়ে আছে আর চাঁদ দেখছে।
10 মিনিট পর কাঁধে কারোর হাতের ছোঁয়া পেতেই পেছনে ফিরতে একটা শক্ত কিছুর সাথে বাড়ি খেলো। চোখ তুলে ওপরের দিকে তাকাতেই দেখি জাংকুক আমার দিকে তাকিয়ে আছে। এত রাতে এখানে কি করছো? না মানে টাওয়ালটা নাড়তে এসেছিলাম। নাড়া হয়ে গেলে ভেতরে চলো, অনেক রাত হয়ে গেছে। তারপর তারা দুজনে ঘরের ভেতর চলে গেল। তুমি খাটের ডান পাশে শোও, আমি বাঁ পাশে শুচ্ছি। আচ্ছা। তারপর তারা দুজনে শুয়ে পড়ে। 10 মিনিটের মধ্যে জাংকুক ঘুমিয়ে যায়। আর তে আড়মোড়া করছিল, কারণ এটা তের কাছে নতুন একটা জায়গা। পরে 8 ঘন্টা পর অনেক কষ্ট করে তে ঘুমিয়ে যায়। উফ, বুকটা এত ভারী লাগছে কেন? উফ, বুকটা এত ভারী লাগছে কেন? হোয়াট? এই মেয়েটা আমার বুকের উপর কি করছে? এই মেয়ে তুমি এখান থেকে সরো। এই বলেই জাংকুক তেকে ঠেলা দিয়ে সরিয়ে দেয়। উফ, করছোটা কি? হ্যাঁ দিদা, শুতে দাও। আমি তোমার কোনো দিদা না, আর তুমি আমার বুকের উপর কি করছিলে? তে চোখ খুলে তাকাতেই বলল, ও আপনি, আম সরি, আমি ভেবেছিলাম কোনো কোল বালিশ। এই বলে তে তার মাথার থেকে বালিশটা নিয়ে জড়িয়ে ধরলো। তে ঘুমিয়ে গেছে বুঝতে পেরে জাংকুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে। উফ, এটা কি হলো আমার সাথে? এরকম কি রোজই হবে? না, এর একটা ব্যবস্থা নিতেই হবে। জাংকুক উপর থেকে নামতেই জিন বলে উঠলো, জাংকুক তে কই? ঘুমাচ্ছে। কি বলিস কি? 9টা বাজে এখনো উঠিনি? এবার তো না কিছু খেলে তোমার শরীর খারাপ করবে, জানা। গিয়ে দেখে নিয়ে আয়। পারবো না। যাবি না মানে? তোদেরকে কোনো একটা কাজ করতে বললে তোরা সবাই না করে দিস। তুই তো পুরো বাবার মতন হয়েছিস। এই, এখানে আমাকে টানছো কেন? আমি আবার কি করলাম? তুমি আবার কি করলে মানে? তোমার মতনই তো ছেলে হয়েছে। ও কপাল, এই মহিলা মানুষদের বোঝা এত তাই কেন? আন্টি ঠিক আছে, আমি যাচ্ছি, আমি তেকে ডেকে নিয়ে আসছি। তারপর জিমিন তের কাছে চলে যায়। তে কি করো? জিমিন দিদি, তুমি এসছো? ভালোই হয়েছে। কেন তে, কি হয়েছে? আসলে দিদি, আমি না শাড়ি পরতে পারি না, তাই বলছিলাম শাড়ি পরাতে পারবে? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, জাংকুককে রুমে পাঠিয়ে দিই, তারপর বাকিটা জাংকুক নিজেই বুঝে নেবে। বাহ জিমিন, তুই কতটা স্মার্ট, তোকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। না না, আর সময় নষ্ট করা যাবে না, এক্ষুনি জাংকুককে রুমে পাঠাতে হবে। তে, আমি একটু নিচে যাচ্ছি, ঠিক আছে? একটু পরে আসছি। আচ্ছা দিদি। জিমিন তারপর চলে যায়। আর তে পেটিকোট আর ব্লাউজ পরে গায়ে টাওয়াল জড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছতে থাকে। আরে জাংকুক, কোথায় যাচ্ছিস? শোন একটু, আন্টি বলল তোর ঘরের আলমারিতে নাকি তের জন্য গয়না রেখেছিল, ওটা নিয়ে তেকে দিতে বলল। তুই যা তো। তুই তো এতক্ষণ ঘরের মধ্যেই ছিলিস, তুই তেকে দিয়ে দিতিস। আরে গয়না বলে ব্যাপার, কিছু হয়ে গেলে তখন বুঝতেই পারছিস। আর তুই যা তো, যা ঘরে যা। এই বলে জিমিন জাংকুককে ঠেলে পাঠিয়ে দিল। আমি তের থেকে যত দূরে দূরে থাকতে চাচ্ছি, তত আমাকে সবাই তের কাছে পাঠাচ্ছে। এমনিতে কালকের ঘটনার জন্য আমি আপসেট রয়েছি। ধুর, ভগবান, এই কি দৃশ্য দেখালে আমাকে। উফ, জিমিন দিদি এখনো আসছে না কেন? সিঁদুর পড়তে পড়তে। হ্যাঁ, কে? তে আয়নার দিকে তাকাতেই দেখে জাংকুক তেকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে আছে। কি করছেন কি? চুপ, একদম চুপ। এই বলে জাংকুক আরো তেকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবে চুলের গন্ধ নিতে লাগলো। কিছু সময় যেতে হঠাৎই জাংকুক থেকে ধাক্কা দিয়ে সরিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, এভাবে কেন দাঁড়িয়ে আছো? দরজা খুলে। আর তোমাকে এভাবে দাঁড়াতে কে বলেছে? লজ্জা লাগে না নাকি? আরে জিমিন দিদিই তো বললো আমাকে শাড়ি পরিয়ে দেবে, তা কোথায় যেন চলে গেল। জিমিন তো বাড়ি নেই, ও তো একটা কাজ আছে বলে বাইরে শুকাতে নিয়ে চলে গেল। মানে জিমিনের বাচ্চা, তুই এটা ইচ্ছে করে করেছিস? এ বাবা, তাহলে কিভাবে যাব আমি নিচে? তে মা, তোর গোছানো হয়েছে কি? বেলা হয়েছে তো, নিচে আয়, খেতে হবে। শাড়ি পরতে পারো না? এত বড় মেয়ে হয়েছো, তাহলে বিয়ে করলে কি করতে? আমি যদি শাড়ি পরতে পারতাম তাহলে জিমিন দিদি বা এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে হতো না। ঠিক আছে, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। না, আমাকে একদম ছোবেন না। তে সাথে সাথে নিজের বুকের উপর হাত দিয়ে চেপে ধরে।
তুমি তুমি চলে যাও এখান থেকে, তোমার সামনে আমি এভাবে দাঁড়াতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, আমি চুপ বন্ধ করে শাড়ি পরিয়ে দিচ্ছি। তারপর জাংকুক তেকে সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়। থ্যাংক ইউ। তে আর কতক্ষণ? তে চলে যাচ্ছিল, তখনই জাংকুক পেছন দিক দিয়ে তেকে ডাক দেয়, দাঁড়াও, কিছু কি বলবে? জাংকুক কিছু না বলে তের কপালে বেঁকে যাওয়া টিপটা ভালো করে পরিয়ে দেয়। এবার যাও। জাংকুক কোথায় জানিস তে? বাথরুমে। তে আরেমের কাছে গিয়ে যখনই প্রণাম করতে হবে তখনই আরেম আটকে দেয়। আরে আরে কি করছো কি? এসব করে না, আসো আমার পাশে বসো। তে চুপটি করে আরেমের পাশে বসলো। তোমার তো সামনে উচ্চ মাধ্যমিক। হ্যাঁ, তাহলে তো প্রচুর পড়তে হবে। শোনো, আমরা চাই তুমিও অনেক বড় হও, পড়াশুনো করো। আর হ্যাঁ, চিন্তা নিস না, কলকাতা গেলে জাংকুক একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দেবে। হ্যাঁ, আর তোকে কোনো কাজই করতে হবে না, জাংকুকের ফ্ল্যাটে জাংকুকের কাজের লোক সবই করে দেবে। এই বোকামি কাজও কেন? আমি সত্যি ভাবতে পারিনি যে কি আমাকে পড়াশোনা করতে দেবে, কারণ আমি আজ পর্যন্ত কখনো সেইভাবে স্কুলেও যাইনি। মামি আমাকে যেতে দেয়নি। আগে যাওনি, ঠিক আছে, এবার যাবে। তোমার মা বাবা হই না, এবার তো যেতেই হবে। মা বাবার এই কথাটা তো তোমার রাখতে হবে। হ্যাঁ স্যার, ঠিক আছে, আমি কালকে সকালে রওনা দেবো, আর বিকেলে গিয়ে একবার পেশেন্টকে দেখে আসবো, আর পরের দিন অপারেশন করব। আপনি তাদেরকে বলে দিন। কথা বলতে বলতে নিচে নামছিল, তখনই আরএম জিজ্ঞেস করে, কি হলো কি, কোথায় যাবি তুই আবার? পরশুদিন আমার একটা অপারেশন আছে, সো আমাকে কালকে বেরিয়ে যেতে হবে। মানে কি, তুই না ছুটিতে এসেছিলি? হ্যাঁ, ছুটিতে এসেছিলাম, তা কি করব, আমার এমার্জেন্সি এখন পড়ে গেছে, তাই আমার হসপিটালে যেতে হবে। তাহলে অষ্টমঙ্গলে যাবি না? দেখো, ওটা তোমরা ভেবে নাও কি করবে, কিন্তু আমার কোনো সময়ই হবে না। জাংকুক, আমি না কালকেই বেরিয়ে যাব। হ্যাঁ, আমারও যেতে হবে। তোর যেতে হবে? তোর না সামনে অষ্টমঙ্গলা, আমি ওটা অ্যাটেন্ড করতে পারবো না, আমার পরশুদিন একটা অপারেশন আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হোক, কারণ অপারেশন তো, ওটা তো আর বারণ করা যায় না। তাহলে কাল সকালের দিকে রওনা দেওয়া যাক। হ্যাঁ, আমি তোমাদের সাথে যাব, আমিও যাব আরিম, আর একদিন থাকবো, পরের দিন আমরা চলে আসবো। अच्छा ठीक है। नमस्ते भाभी जी, कैसे हो आप? बहुत दिनों के बाद आप यहाँ पर आई हो। ओह रामू, तो कैसे हो तुम? मैं तो अच्छी हूँ। जी भाभी जी, मैं भी ठीक हूँ। और भाभी जी, ये बच्ची कौन है? ये मेरी बेटी है। रामू, ले लो मेरे गाड़ी का चाबी और मेरे गाड़ी गैरेज में पार्क कर दो। जी सर, दीजिए।